বারাণসীর সেই অন্ধকারময় রাতে অবিরাম বৃষ্টি ঝরে পড়ছিল, যেন আকাশের চোখ থেকে অশ্রুধারা বইছে। কাশী বিশ্বনাথ ধামের ঘণ্টার মধুর আওয়াজ দূর থেকে ভেসে আসছিল, কিন্তু স্টেশন রোডের ঠান্ডা হাওয়া এবং ভেজা পিচ ঢালা রাস্তার মাঝে সেই ধ্বনি যেন রহস্যময় ছায়ার মতো লুকিয়ে পড়েছিল। লোকজন ছুটে চলছিল নিজ নিজ আশ্রয়ের দিকে, যেন বৃষ্টির এই অন্ধকার তাদের জীবনের অজানা ভয়কে আরও গভীর করে তুলছে। দোকানের শাটারগুলো একে একে নেমে আসছিল, রিকশাওয়ালারা ছাতা মেলে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যাত্রীর, আর চায়ের গরম ধোঁয়া হাওয়ায় মিশে যেন এক অদৃশ্য সান্ত্বনা ছড়াচ্ছিল। কিন্তু এই ভিড় ভাড়াক্কর পরিবেশের মাঝে এক যুবক দাঁড়িয়েছিল নিশ্চল, যেন তার জীবনের ঝড় থামার কোনো লক্ষণ নেই, কারণ তার যাওয়ার মতো কোনো ঠাঁই ছিল না। সে ছিল রাহুল, বয়স 23 বছর। তার কাপড় বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় তার হাত কাঁপছিল। তার কাঁধে একটা ছোট ব্যাগ ছিল, যাতে তার কিছু কাপড় এবং কিছু কাগজ ছিল। ব্যাস, এতটুকু পুঁজি যা তার জীবন তাকে দিয়েছিল। সে বারাণসী চাকরির খোঁজে এসেছিল। কেউ তাকে আশ্বাস দিয়েছিল যে এখানে একটা কোম্পানিতে কাজ মিলবে, থাকার ব্যবস্থাও হবে। কিন্তু যখন সে এখানে পৌঁছেছে, তখন অফিস বন্ধ পেয়েছে, ফোনও বন্ধ পেয়েছে এবং আশাও বন্ধ পেয়েছে। তার কাছে যে কিছু টাকা ছিল, সেগুলো 2 দিনে শেষ হয়ে গিয়েছে। আজ তৃতীয় দিন ছিল এবং সে সকাল থেকে কিছু খায়নি। রাহুলের জীবনে সংগ্রাম নতুন ছিল না। 5 বছর আগে তার বাবার মৃত্যু হয়েছিল। বাবার মৃত্যুর পর বাড়ির দায়িত্ব তার সৎমায়ের হাতে এসেছিল। শুরুতে সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে তার ব্যবহার বদলে গিয়েছিল। ছোট ছোট কথায় তানা, অপমান এবং অবশেষে একদিন স্পষ্ট কথায়, তুমি এখন এই বাড়িতে থাকতে পারবে না। রাহুল বিতর্ক করেনি, সে শুধু তার ছোট ব্যাগটা তুলে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। সে কারো সাথে লড়াই করতে চায়নি, বাস নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সেই চেষ্টাতেই সে আজ বারাণসীর এই বৃষ্টি ভরা রাতে দাঁড়িয়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার নজর রাস্তার ওপারে একটা ছোট চায়ের গুমটিতে পড়ল। টিনের ছাদে বৃষ্টির ফোঁটা জোর আওয়াজ করছিল, ভেতরে একটা হলুদ আলো জ্বলছিল, আর চুলোয় কেটলি থেকে ধোঁয়া উঠছিল। গুমটিতে একটা যুবতী দাঁড়িয়েছিল, সাধারণ সালোয়ার কুর্তি পরা, চুল সুন্দর করে বাঁধা, মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। সে ছিল প্রিয়া, বয়স 26 বছর। 2 বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকে সে তার 5 বছরের মেয়ে পিঙ্কির সাথে একা জীবন কাটাচ্ছে। দিনে চা বেচে, রাতে মেয়েকে পড়ায় এবং সমাজের নজরের সাথে লড়াই করে। রাহুল কিছুক্ষণ গুমটির সামনে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল যে সে চা চাইবে কিনা। তার কাছে টাকা ছিল না এবং সে অপমান সহ্য করতে চায়নি, কিন্তু ঠান্ডায় তার সংকোচ ভেঙে দিয়েছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং ধীর আওয়াজে বলল, দিদি, আমাকে খুব ঠান্ডা লাগছে, 1 কাপ চা পাওয়া যাবে কি? আমার কাছে এখন টাকা নেই, কাজ পেলেই ফিরিয়ে দেব। তার আওয়াজে লাচারি ছিল, কিন্তু আত্মসম্মানও ছিল। সে ভিক্ষা চাইছিল না, সে শুধু উধার চাইছিল। প্রিয়া কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখল। ভেজা যুবক, ক্লান্ত মুখ, চোখে সত্যতা। সে কোনো প্রশ্ন না করে চায়ের 1 কাপ ভরে তার দিকে এগিয়ে দিল। প্রথমে পিয়ে নাও, সে সহজ স্বরে বলল। রাহুল কাঁপা হাতে কাপটা নিল। গরম তার আঙুল থেকে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে এক ঢোক গিলল তো যেন ভেতরের জমা ঠান্ডা একটু গলে গেল। প্রিয়া জিজ্ঞাসা করল, কোথা থেকে এসেছ? রাহুল ধীরে ধীরে তার গল্প বলল। বাবার মৃত্যু, সৎমায়ের দ্বারা বাড়ি থেকে বের করে দেওয়া, চাকরির প্রতারণা এবং বারাণসী এসে ঠকা যাওয়া। সে বেশি বলেনি, কিন্তু যতটা বলল তাতে তার পুরো জীবনের দুঃখ সমাহিত ছিল। কিছু খেয়েছ? প্রিয়া জিজ্ঞাসা করল। যখন রাহুল মাথা নেড়ে না বলল, তখন সে ভেতরে গেল এবং ব্রেড আর একটু সবজি একটা প্লেটে রেখে তার সামনে রাখল। খেয়ে নাও, সে বলল। রাহুলের চোখ নম হয়ে গেল। তাকে মনে হল যেন কেউ তার ক্ষুধা নয়, তার অসহায়তাকেও দেখে নিয়েছে। সে ধীরে ধীরে খাওয়া শুরু করল। তাকে স্বস্তিও মিলছিল। বৃষ্টি অবিরাম জোর হচ্ছিল এবং রাস্তা প্রায় খালি হয়ে গিয়েছিল। রাত গভীর হচ্ছিল। প্রিয়া জিজ্ঞাসা করল, এখন কোথায় যাবে? রাহুল খালি রাস্তার দিকে দেখল এবং ধীরে বলল, শায়দ স্টেশনে বসে যাব। তার কথায় এমন একাকিত্ব ছিল যে প্রিয়ার হৃদয় কষ্ট পেল। কিছুক্ষণ সে চুপ ছিল। তার মনে সমাজের চিন্তাও এলো, একটা একা মহিলা এবং একটা যুবক ছেলে, লোকেরা কি বলবে? কিন্তু তারপর সে রাহুলের ভেজা অবস্থা এবং কাঁপা হাত দেখল। সে গভীর নিঃশ্বাস নিল এবং শান্ত স্বরে বলল, যদি চাও তাহলে আজকের রাত আমার বাড়ি চলে আসতে পারো। যতক্ষণ না কাজ মেলে কিছুদিন থাকতে পারো। আমার একটা ছোট মেয়ে আছে, ছোট বাড়ি আছে, কিন্তু জায়গা আছে।
রাহুল চমকে তার দিকে দেখল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে কোনো অজানা তার উপর এতটা ভরসা করতে পারে। সে ধীর স্বরে বলল, আমি আপনার ভরসা ভাঙব না। প্রিয়া হালকা হাসি দিল। আমাকে তোমার চোখে ভয় দেখা যাচ্ছে, দুষ্টুমি নয়, সে বলল। স্টেশন রোডে সেই ভেজা রাত ধীরে ধীরে সিমটে যাচ্ছিল। দোকানে কাজ করার সময় প্রিয়ার প্রত্যেক হরকতে স্থিরতা ছিল, যেন সে জীবনের কঠিনাইয়ের মাঝে ভারসাম্য রাখতে শিখে নিয়েছে। পিঙ্কি পুরো সময় দোকানেই ছিল। সে কখনো কপিতে রং ভরে, কখনো গ্রাহকদের জলের গ্লাস ধরিয়ে দেয় এবং কখনো মায়ের শাড়ির পল্লু ধরে দাঁড়িয়ে থাকে। সে বাড়িতে একা থাকে না, তার শৈশবও সেই ছোট চায়ের গুমটির সাথে বড় হচ্ছিল। রাহুল একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তাকে এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে কোনো অজানা মহিলার সাথে তার বাড়ি যাচ্ছে। তার মনে কৃতজ্ঞতা এবং সংকোচ একসাথে চলছিল। তাকে মনে হচ্ছিল যে সে কারো জীবনের ভেতরে প্রবেশ করছে, এবং এই অনুভূতি তাকে ভেতর থেকে ভারী করে দিচ্ছিল। যখন তিনজন গলির দিকে মোড় নিল, তখন বৃষ্টি হালকা ফোয়ারায় পরিণত হয়েছে। গলিতে জল জমেছিল এবং হলুদ আলো তাতে কাঁপতে কাঁপতে দেখা যাচ্ছিল। রাস্তা ছোট ছিল, কিন্তু রাহুলকে প্রত্যেক পদক্ষেপ লম্বা লাগছিল। সে পেছনে পেছনে চলতে চলতে ভাবছিল যে কোথাও তার উপস্থিতিতে এই মহিলার ইজ্জতের উপর কোনো আঁচ না আসে। তার জীবনে আগেই অনেক কিছু ভেঙে গিয়েছে, সে কারো অন্য দুনিয়ায় ফাটল দিতে চায় না। প্রিয়ার বাড়ি সাধারণ ছিল। একটা ছোট ঘর, কোণে রান্নাঘরের অংশ, দেয়ালে ভগবানের ছবি এবং মেঝেতে পাতা পুরনো চাটাই। দারিদ্র্য স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তাতে কতটা পরিশ্রম এবং স্বাদ দেখা যাচ্ছিল। ভেতরে ঢোকার সাথে সাথে প্রিয়া সবার আগে পিঙ্কির ভেজা চুল তোয়ালে দিয়ে পোছে দিল। তারপর সে রাহুলের দিকে দেখল এবং তাকেও তোয়ালে ধরিয়ে দিল। এই ব্যবহার সহজ ছিল, দয়া ছাড়া, আনুষ্ঠানিকতা ছাড়া, যেন এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং স্বাভাবিক মানবতা। রাহুল পর্দার পেছনে গিয়ে তার ভেজা কাপড় বদলাতে লাগল। তার কাছে শুধু একটা অতিরিক্ত জোড়া কাপড় ছিল। আজ প্রথমবার কেউ তাকে দরজার ভেতরে ডেকেছে। এই অনুভূতি তাকে ভেতর থেকে ছুঁয়ে যাচ্ছিল। যখন সে বাইরে এলো, তখন প্রিয়া মেঝেতে তার জন্য চাটাই পেতে দিয়েছে এবং একটা পুরনো কিন্তু পরিষ্কার কম্বল রেখে দিয়েছে। পিঙ্কি কৌতূহলে তাকে দেখছিল। সে সহজভাবে তাকে আঙ্কেল বলে ডেকেছে এবং তার কম্বলের দিকে ইশারা করেছে, যেন সেও এই ছোট বাড়িতে জায়গা ভাগ করে নিতে প্রস্তুত। সেই একটা সম্বোধনে রাহুলকে ঝাঁকিয়ে দিয়েছে। তাকে হঠাৎ মনে হলো যে তার থেকেও আশা করা হচ্ছে যে সে শক্তিশালী থাকবে। প্রিয়া তাড়াতাড়ি ডাল গরম করল এবং চাল পরিবেশন করল। 3টে প্লেট মেঝেতে সাজিয়ে দিল। রাহুল খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু সে তার ক্ষুধা লুকানোর চেষ্টা করছিল। সে ধীরে ধীরে খাচ্ছিল, কিন্তু প্রত্যেক গ্রাসে 3 দিনের খালি পেটের যন্ত্রণা লুকিয়েছিল। প্রিয়া তার থেকে কিছু জিজ্ঞাসা করেনি, বাস এতটা খেয়াল রাখল যে তার প্লেট খালি না হয়। এই ব্যবহার কোনো এহসানের মতো ছিল না, এটা স্বাভাবিক মানবতা ছিল। খাওয়ার পর ঘরে শান্তি ছড়িয়ে পড়ল। পিঙ্কি মায়ের কাছে শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে এবং হাওয়ায় ভেজা মাটির গন্ধ ছিল। প্রিয়া ধীরে ভবিষ্যতের কথা ছেড়েছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে যে পরের দিন আশেপাশের দোকানদার এবং চেনা লোকদের সাথে কথা বলবে। তাকে আশা ছিল যে কোথাও না কোথাও কোনো ছোটমোটো কাজ মিলবে। ততক্ষণ সে চায় যে রাহুল খালি না বসে। সে এটাও নিশ্চয় করেছে যে যতক্ষণ না কাজ মেলে রাহুল তার সাথে দোকানে থাকবে। সকালে স্টোভ জ্বালানো, জল ফুটানো, চা বানানো শেখা, গ্রাহকদের দেওয়া, হিসাব কিতাবে সাহায্য করা, এসব কাজই তো ছিল। এই ব্যবস্থা শুধু দয়া ছিল না, এটা আত্মসম্মান বাঁচানোর উপায় ছিল। সে চায় না যে রাহুলকে মনে হয় যে সে কারো ছায়ায় থাকছে। সে চায় যে সে পরিশ্রমের সাথে দাঁড়িয়ে উঠুক। রাহুলের ভেতরে এটা শুনে ভাবনার জোয়ার উঠল। তাকে প্রথমবার মনে হল যে তাকে শুধু আশ্রয় নয়, দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তার মনে একটা ভারী প্রশ্ন এখনও ছিল, সে এসব কি করে শোধ করবে। তাকে মনে হল যে জীবনে প্রথমবার কেউ তার সাথে স্বার্থ ছাড়া দাঁড়িয়েছে এবং সে এই এহসানের ভারে চাপা পড়ছে। প্রিয়ার জন্য এটা এহসান ছিল না, তার জন্য এটা জীবনের সোজা সিদ্ধান্ত ছিল। আজ সে শক্তিশালী, কাল হয়তো দুর্বল হয়ে যেতে পারে। যদি সেও দরজা বন্ধ করে দেয়, তাহলে সে সেই দুনিয়া থেকে আলাদা হয়ে যাবে যা তাকে একা ছেড়ে দিয়েছে। সে সাফ নিয়তে সাহায্য করেছে এবং এখন সে সেই নিয়তের ওপর টিকে থাকতে চায়। রাহুল সেই রাতে চাটাইয়ে শুয়ে পড়ল। কম্বলের গরম তাকে ভেতর থেকে স্বস্তি দিচ্ছিল, কিন্তু ঘুম তুরন্ত এলো না। সে ভাবতে থাকল যে সে কি এই ভরসার যোগ্য। তাকে মনে হল যে এই ভারী ছোট ঠিকই, কিন্তু এতে জায়গা আছে, এবং জায়গা শুধু মেঝেতে নয়, হৃদয়ে। ওদিকে প্রিয়া তার মেয়েকে বুকে জড়িয়ে শুয়েছিল। তার মনেও চিন্তার হলচল ছিল।
সে জানত যে আসন্ন দিনগুলোতে সহজ পথ হবে না। একটা একা মহিলার সিদ্ধান্তের ওপর লোকেরা তাড়াতাড়ি প্রশ্ন তোলে, কিন্তু সে ঠিক করে নিয়েছে যে ভয়ের কারণে সে মানবতা ছাড়বে না। বারাণসীর সেই ছোট গলিতে, সেই সাধারণ ঘরে, সেই রাতে একটা নতুন ভারসাম্য তৈরি হল। একদিকে ভাঙা যুবকের আত্মসম্মান ছিল, অন্যদিকে সংগ্রামী মহিলার দৃঢ়তা। রাতের নমিতা এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি, কিন্তু বারাণসীর গলিগুলো সকালের সাথে আবার নিজের লয়ে ফিরতে লাগল। প্রিয়া খুব তাড়াতাড়ি চোখ খুলল। এটা অভ্যেস ছিল, এমন অভ্যেস যা দারিদ্র্য নয়, দায়িত্ব শেখায়। সে শব্দ না করে বাড়ি গুছিয়ে নিল, জল রাখল, পিঙ্কিকে জাগাল এবং তার চুল সহজ করে বেঁধে দিল। রাহুলও চুপচাপ উঠে গিয়েছে। তার ভেতরে ঘুমের থেকে চিন্তা বেশি ছিল, এবং চিন্তার থেকে একটা সংকল্প যে সে এই বাড়িতে শুধু আশ্রয় নেওয়া মানুষ হয়ে থাকবে না। সে জানত যে প্রিয়া তাকে দরজা দিয়েছে, কিন্তু সেই দরজার ভেতরে টিকে থাকার জন্য তাকে নিজের জায়গা পরিশ্রম করে তৈরি করতে হবে। তারা তিনজন একসাথে দোকানের দিকে বেরিয়ে পড়ল। পিঙ্কি হাত প্রিয়া ধরে রেখেছে এবং রাহুল একটু দূরে তাদের সাথে চলছে। রাস্তায় সকালের হলচল শুরু হয়ে গিয়েছে। কিছু লোক চায়ের জন্য থামে, কিছু তাড়াতাড়িতে এগিয়ে যায়, কিছু দোকানের শাটার উঠতে লাগল। প্রিয়ার গুমটি ছোট ছিল, কিন্তু তার জায়গা পাকা ছিল। সে বছরের পর বছর পরিশ্রম করে সেখানে নিজের পরিচয় তৈরি করেছে। কিন্তু পরিচয় তৈরির পরেও একটা একা মহিলার পরিচয় সবসময় অসম্পূর্ণই মানা হয়। এই কথা প্রিয়া বোঝে। দোকান খুলতেই কাজ নিজে ছড়িয়ে পড়ল। স্টোভ জ্বালানো হলো, জল চড়ানো হলো, কেটলি রাখা হলো এবং গ্লাস পোছা হলো। রাহুল কোনো দ্বিধা ছাড়া কাজে লেগে পড়ল। সে প্রথমে কাঠের ছোট টেবিল পরিষ্কার করল এবং তারপর মেঝেতে পড়া চায় পাতার কণা পর্যন্ত গুছিয়ে নিল। কিন্তু মনে একটা সত্যিকারের চেষ্টা ছিল। প্রিয়া তাকে বেশি কিছু বোঝায়নি, বাস কাজের ক্রম দেখিয়ে দিয়েছে। সে চায় যে রাহুল শিখতে শিখতে নিজে দাঁড়িয়ে উঠুক, কারো দয়ায় নয়। পিঙ্কি দোকানের কাছেই বসে গেল। সে তার ছোট ব্যাগ থেকে রং এবং কপি বের করে মেঝেতে পা ছড়িয়ে কিছু বানাতে লাগল। দোকানের হলচল তাকে ভয় দেখায় না, সে এই হলচলেই বড় হয়েছে। রাহুল যখনই তার দিকে নজর ফেলে, তাকে এই অনুভূতি হয় যে এই বাচ্চা শুধু খেলছে না, এটা তার জীবনের সবচেয়ে বড় সত্যতা জীবন করছে, যে তার বাড়ি মায়ের পরিশ্রমের ওপর টিকে আছে। সকালের প্রথম গ্রাহকরা এলে প্রিয়া সবসময়ের মতো চা বানাল। কিছু গ্রাহক চা খেয়ে চলে গেল, কিছু 2 কাপ আরও চাইল। কেউ রাহুলকে নতুন মুখ মনে করে এক নজর দেখল, তারপর নিজের চায়ে ডুবে গেল। কিন্তু কিছু নজর এমনও ছিল যাতে চায়ের থেকে চটকদার বেশি ছিল। আশপাশের দোকানওয়ালারা, যারা রোজ এই রাস্তায় শ্বাস নেয়, আজ অন্যভাবে দেখছে। কেউ নজর তুলে রাহুলের দিকে দেখল এবং তারপর জেনে বুঝে হাসল। প্রিয়ায় সব দেখেছে, শুনেছে, কিন্তু তার আঙুলগুলো কাপের উপর টিকিয়ে রেখেছে। সে জানত যে কিছু লোক ক্ষুধায় নয়, অন্যদের চরিত্রের ওপর বলে পেট ভরে। এই টানার উত্তর শব্দে দেওয়া যায় না, কারণ শব্দের পেছনে লুকিয়ে থাকা নোংরামি শব্দে আরও বাড়ে। সে শুধু তার কাজ দ্রুত করে দিয়েছে, যেন সে তার সম্মানকে কাজের আওয়াজে ঢেকে দিচ্ছে। রাহুলকে এসব ভেতর থেকে কাটছিল। তাকে মনে হচ্ছিল যে লোকেরা যে নজরে প্রিয়াকে দেখছে, তার মূলে কোথাও না কোথাও তার থাকাও আছে। সে মাঝে মাঝে হাত থামিয়ে দেয়, তারপর নিজেকে সামলে আবার কাজে লেগে যায়। প্লেট ধুতে ধুতে কখন পচতে সে তার নিজের শ্বাসের সাথে লড়াই করছে। দিন চড়তে চড়তে টানা রোদ জোর হয়ে উঠল। গ্রাহক আসতে থাকল, যেতে থাকল। কিছু গ্রাহক এমনও ছিল যারা প্রিয়ার পরিশ্রম জানে। তারা চা খেয়ে বাস এতটা দেখে নেয় যে দোকানে কাজ ঠিক চলছে। কিন্তু আশেপাশের কিছু দোকানদারের নজর শুধু কাজের উপর ছিল না, তারা প্রিয়াকে প্রত্যেক উপায়ে ভুল সাব্যস্ত করার চেষ্টা করছে। দুপুরের সময় যখন ভিড় কম হয়েছে, প্রিয়া কাজ থেকে একটু সময় বের করল। সে কিছু পরিচিত মুখের সাথে কথা বলল, এমন কথা যা সোজা দেখা যায় না, কিন্তু তার ভেতরে খুব বড় সাহস চাই। সে চায় যে রাহুলকে তাড়াতাড়ি কোথাও কাজ মিলুক, যাতে তার আত্মসম্মান শক্ত হয় এবং সমাজের নোংরা নজরও নিজে থেকে শান্ত হয়ে যায়। সে একটা পুরনো গ্রাহকের সাথে, যে গুদামে কাজ করে, কাজের ব্যাপারে জিজ্ঞাসা করল। সে কাছের একটা দোকানের মালিকের সাথেও কথা বলল, যে মজুর রাখে। এসব করতে করতে সে তার ভেতরের ভয় দেখায়নি। সে জানত যে যদি তার স্বর টলমল করে, তাহলে লোকেরা এটাকেও তার দুর্বল চরিত্রের নিশানা বানিয়ে দেবে। রাহুল এসব দেখছিল। তাকে বোঝা যাচ্ছিল যে প্রিয়া তার জন্যে নিজের অংশের প্রতিষ্ঠা দাওয়ায় লাগাচ্ছে, এবং এই কথাই তাকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিচ্ছে। সে নিজেকে থামাতে পারেনি
এবং যেই প্রিয়া ফিরে এলো সে চুপচাপ কাজ সামলে নিল। কিছুদিনের ভেতরে প্রিয়ার চেষ্টা রং দিল। একটা ছোট গুদামে অস্থায়ী কাজ মিলল। ভারী কাজ, কম দিহাড়ি, কিন্তু সত্যিকারের পরিশ্রমের পথ। রাহুল কোনো অভিযোগ ছাড়া স্বীকার করে নিল, কারণ তার জন্য এখন সবচেয়ে জরুরি ছিল নিজের পায়ে দাঁড়ানো। প্রথম সন্ধ্যায় যখন সে কাজ করে ফিরল, তার হাতে ক্লান্তি স্পষ্ট ছিল, কিন্তু তার মুখে একটা অন্য আলো ছিল। এই আলো টাকার ছিল না, এটা আত্মসম্মানের ছিল। সে সোজা দোকানে এলো এবং থামা ছাড়া আবার সাহায্যে লেগে গেল, যেন এটা তার রোজের নিয়ম। পিঙ্কি এখন তার সাথে আরও মিশে যাচ্ছিল। সে তাকে আঙ্কেল বলে ডাকে, তার কাছে এসে বসে যায় এবং তার ছোট ছোট কপি দেখায়। সন্ধ্যা ঢলার পর যখন দোকানের ভিড় কম হয়ে যায়, প্রিয়া পেছনের দিকে একটু জায়গা খালি করে দেয়। সেখানে টিনের দেওয়ালের কাছে রাহুল পিঙ্কিকে অক্ষর চেনানো শুরু করে। এই পড়াই কোনো স্কুলের ছিল না, এটা বিশ্বাসের পড়াই ছিল। পিঙ্কির মনোযোগ কখনো টিকে, কখনো ভেসে যায়, কিন্তু রাহুল ধৈর্য সহকারে তাকে আবার জুয়ে দেয়। প্রিয়া এই দৃশ্য দেখতে থাকে। তার চোখে একটা অকথিত ভাব উঠে, যা সে নিজেও শব্দ দিতে চায় না। সময়ের সাথে প্রিয়া এবং রাহুলের মধ্যে আপনত্ব গভীর হচ্ছিল, কিন্তু সেই আপনত্ব কোনো তাড়াহুড়োয় ছিল না। সেটা দুজন ক্লান্ত মানুষের এমন ভরসা ছিল যা ধীরে ধীরে তৈরি হয়, সাঝা পরিশ্রম থেকে, সাঝা চুপ থেকে, এবং একে অন্যের দুঃখকে নাম না দিয়ে বুঝে নেওয়া থেকে। দিনের শেষে যখন দোকান বন্ধ হয়, প্রিয়া জিনিস গুছাতে গুছাতে এক মুহূর্তের জন্য আকাশের দিকে দেখল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু হার ছিল না। সে তার ভেতরে এই বোঝা আরও পাকা করে নিয়েছে যে সমাজ যতটা চেষ্টা করুক, সে একটা সঠিক কাজকে ভুল হতে দেবে না। রাহুলও এই বোঝার সাথে চুপচাপ দাঁড়িয়েছিল, যে এখন তার পথ শুধু কাজের নয়, সম্মানেরও। দোকানের সেই সকাল স্বাভাবিক ছিল না। হাওয়ায় সেই রোদ ছিল, সেই চায়ের ধোঁয়া ছিল, সেই গ্রাহকদের আসা যাওয়া ছিল, কিন্তু মাহলে কিছু বদলে গিয়েছে। গত কিছুদিন থেকে আশেপাশের কিছু দোকানদারের নজর আরও তীক্ষ্ণ হয়ে গিয়েছে। তারা সোজা কিছু বলে না, কিন্তু তাদের হাসি অর্ধেক হয় এবং ইশারা পুরো। গ্রাহক আসলে কেউ কাছ থেকে গিয়ে ধীরে কিছু বলে দেয়, কেউ চায়ের কাপ হাতে নিয়ে অন্যকে দেখে হেসে পড়ে। কথা খোলাখুলি হয় না, কিন্তু ইশারা এতটা স্পষ্ট যে না শোনা করাও কঠিন। প্রিয়া আগের মতোই কাজে লেগে থাকে। রাত থেকেই তাকে হালকা জ্বর ছিল, কিন্তু সে এটাকে অবহেলা করে দিয়েছে। তার জন্য অসুস্থতাও একটা বিলাসিতা ছিল, কারণ দোকান বন্ধ করা মানে বাড়ির রুটি বন্ধ করা। সে চা চড়ায়, দুধ ফোটায়, টাকা সামলে এবং মাঝে মাঝে কপালে হাত রেখে ঘাম পোছে। রাহুল তার দুর্বলতা লক্ষ্য করেছে, কিন্তু সে বুঝেছে যে এটা শুধু ক্লান্তি। দুপুরের রোদ একটু জোর হয়েছে যেই প্রিয়ার চোখের সামনে অন্ধকার ছা ছড়িয়ে পড়ল। সে চুলোর কাছে দাঁড়িয়েছিল, হাতে কেটলি ছিল, এবং পরের মুহূর্তে তার শরীর লড়খড়িয়ে নিচে বসে পড়ল। দোকানে এক মুহূর্তে নীরবতা ছড়িয়ে পড়ল। রাহুল তুরন্ত তাকে সামলে নিল। তার কপাল ছুঁয়ে তাকে তীব্র জ্বরের অনুভূতি হল। পিঙ্কি ঘাবড়ে মায়ের কাছে এলো। আশপাশে দাঁড়ানো কিছু লোক দেখতে লাগল, কিন্তু কেউ এগিয়ে এলো না। রাহুল বিলম্ব না করে কাছের ডাক্তারকে ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বলল যে দুর্বলতা এবং অবিরাম পরিশ্রমের কারণে তীব্র জ্বর চড়েছে। বিশ্রাম জরুরি। বিশ্রাম, এই শব্দ প্রিয়ার জীবনে শায়দ প্রথমবার এতটা জোরে বলা হয়েছে। রাহুল সেই মুহূর্তে ঠিক করে নিয়েছে যে যাই যা হোক, দোকান বন্ধ হবে না এবং প্রিয়াকেও ঝুঁকতে দেবে না। সেই দিন সে তাড়াতাড়ি দোকান গুছিয়ে প্রিয়াকে বাড়ি নিয়ে এলো, ওষুধ দিল, জল খাওয়ালো, পিঙ্কিকে বোঝালো এবং রাত দেরি পর্যন্ত তার কাছে বসে রইল। সে প্রথমবার কারো জন্য পুরো দায়িত্ব তুলে নেওয়ার অবস্থায় ছিল। তার ভেতরে অদ্ভুত স্থিরতা ছিল, যেন জীবন তাকে হঠাৎ একটা পরীক্ষা দিয়েছে এবং সে পেছনে হটার বদলে এগিয়ে গিয়েছে। পরের সকালে যখন বাজার খুলল, তখন প্রিয়া বিছানায় ছিল। রাহুল একা দোকানে পৌঁছল। সে চুলো জ্বালালো, দুধ চড়ালো, চা বানালো। তার হাতে অভ্যেস ছিল না, কিন্তু নিয়ত সাফ ছিল। প্রথম গ্রাহক অবাক হয়ে জিজ্ঞাসা করল যে আজ প্রিয়া দেখা যাচ্ছে না। রাহুল শান্ত স্বরে বলল যে সে অসুস্থ এবং কিছুদিন বিশ্রাম করবে। এটাই সুযোগ ছিল যার অপেক্ষায় কিছু লোক ছিল। ২-৩ দোকানদার ফিসফিস করে বলতে শুরু করল যে এখন তো ছেলেটাই দোকান চালাচ্ছে, শায়দ এটাই উদ্দেশ্য ছিল। কেউ হাসল, কেউ টানা মারল, কিন্তু রাহুল এবার মাথা ঝুঁকিয়ে কাজ করেনি। সে সোজা উত্তর দেয়নি, কিন্তু তার মুখে স্পষ্টতা ছিল। সে সেবা করছে, লুকোচ্ছে না। রামবাবু এই দৃশ্য দেখল। তারা তাদের কিরানা দোকান থেকে উঠে সোজা প্রিয়ার গুমটির কাছে এসে দাঁড়িয়ে গেল। তারা কিছু না বলে
প্রথমে চা মঙ্গিয়ে নিল এবং কাছের বেঞ্চে বসে গেল। তাদের উপস্থিতি নিজেই বার্তা ছিল। কিছুক্ষণ পর তারা ২-৩ গ্রাহকের সাথে খোলাখুলি বলল যে অসুস্থতায় স্বাদ দেওয়া মানবতা এবং মানবতাকে সন্দেহের নজরে দেখা সমাজের দুর্বলতা। তাদের কথায় বছরের পর বছরের অভিজ্ঞতা ছিল। ধীরে ধীরে কিছু পুরনো গ্রাহক আবার দোকানের দিকে ফিরতে লাগল। রাহুল সকাল থেকে সন্ধে পর্যন্ত দোকান সামলে, মাঝে মাঝে বাড়ি গিয়ে প্রিয়াকে ওষুধ দেয়, পিঙ্কিকে খাবার খাওয়ায়, তারপর ফিরে আসে। তার শরীরে ক্লান্তি স্পষ্ট দেখা যায়, কিন্তু মুখে অভিযোগ ছিল না। পিঙ্কি এখন দোকানে চুপচাপ বসে। প্রত্যেক সন্ধ্যায় যখন রাহুল ক্লান্ত হয়ে বাড়ি ফেরে এবং চুপচাপ তার কাছে বসে দিনভরের হিসাব বলে, তখন তার ভেতরের ভয় একটু কম হয়ে যায়। তাকে অনুভূতি হয় যে এই ছেলে শুধু দয়ায় নয়, দায়িত্বে তার সাথে আছে। এক সন্ধ্যায় দোকানে আবার সেই পানবালা দাঁড়িয়ে ব্যঙ্গ ভরা স্বরে বলল যে এখন তো পুরো দোকান সামলে নেওয়া হয়েছে। রাহুল এবার চুপ থাকার বদলে সোজা দেখল। সে স্পষ্ট কথায় বলল যে অসুস্থতা কারো চরিত্র বদলায় না এবং সেবা কারো ইরাদা খারাপ করে না। তার আওয়াজে রাগ ছিল না, কিন্তু এতটা দৃঢ়তা ছিল যে সামনের লোকটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল। রামবাবু সেই সময় কাছের দাঁড়ানো লোকদের বলল যে পরিশ্রম এবং সেবার মজা কোড়ানো লোকেরা নিজেরা নিজেদের সম্মানকে হালকা করে। বাজারে একবার আবার নীরবতাশা ছড়িয়ে পড়ল। কিছু লোকেরা নজর ঝুঁকিয়ে নিল। দিন কেটে যায়। প্রিয়ার জ্বর ধীরে ধীরে কমতে লাগল। সে এখনও দুর্বল ছিল, কিন্তু দোকানে বসতে লাগল। রাহুল দোকানের সামনে দাঁড়িয়ে গ্রাহকদের চা দিচ্ছে এবং রামবাবু কাছে বসে খবরের কাগজ পড়ছিল। সেই দৃশ্য তার ভেতরে কিছু বদলে দিয়েছে। এটা এখন শুধু সংগ্রাম নয়, এটা সাজে দাঁড়িয়েছিল। যখন সে কিছুদিন পর প্রথমবার দোকানে ফিরল, তখন গ্রাহকরা হালকা স্বস্তি অনুভব করল। কিন্তু সবচেয়ে বেশি বদলে গিয়েছে মাহল। এখন খোলাখুলি হাসি ছিল না, এখন টানা ফিসফিসাহাট পর্যন্ত সীমিত হয়েছে। কারণ বাজার দেখে নিয়েছে যে এই ছেলে পালিয়ে যাওয়া নয়, নিভিয়ে নেওয়া। সেই রাতে বাড়িতে অদ্ভুত শান্তি ছিল। পিঙ্কি মায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। রাহুল মেঝেতে বসে চুপচাপ চুলোয় লেলিহান শিখা দেখছিল। প্রিয়া প্রথমবার শব্দ ছাড়া তাকে দেখল। সেই নজরে আভার ছিল, সম্মান ছিল এবং একটা অকথিত স্বীকারও। সে অনুভব করেছে যে জীবনের সবচেয়ে বড় লড়াই চিৎকার করে নয়, নিভিয়ে জিততে হয়। বারাণসীর সেই গলিতে এখন সবকিছু আগের মতোই দেখা যায়, কিন্তু ভেতর থেকে অনেক কিছু বদলে গিয়েছে। প্রিয়ার দোকানে আবার ভিড় ফিরতে লাগল। লোকেরা আসে, চা খায় এবং এখন ফিসফিসাহট ছাড়া এগিয়ে যায়। সমাজ পুরোপুরি বদলে গিয়েছে এমন ছিল না, কিন্তু খোলাখুলি হাসার লোকদের আওয়াজ ধীর হয়ে পড়েছে। অসুস্থতার সেই দিনগুলোতে যে দায়িত্ব নিভিয়েছে তাকে লোকেরা অবহেলা করতে পারছে না। প্রিয়া ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু এখন সে আগের মতো একা নয়। রাহুল সকালে তার সাথে দোকান খোলে, চুলো জ্বালায়, দুধ চড়ায় এবং গ্রাহকদের চা দেয়। সন্ধ্যায় সে তার কাজ থেকে ফিরে সোজা দোকানে আসে। এখন এসব কোনো এহসানের মতো লাগে না, এটা জীবনের অংশ হয়ে গিয়েছে। পিঙ্কির হাসি দোকানের রৌনক হয়ে গিয়েছে। রামবাবু প্রায়ই তাদের কিরানা দোকান থেকে উঠে কিছুক্ষণ প্রিয়ার দোকানে বসে যায়। তাদের উপস্থিতি এখন কোনো রক্ষার মতো নয়, বরং আপনত্বের মতো লাগে। সে রাহুলকে দেখে সন্তোষে হাসে। তাদের মনে হয় যে ছেলেটা এখন শুধু পরিস্থিতির সাথে লড়াই করছে না, বরং তার ভেতরেও বদলে গিয়েছে। এক সন্ধ্যায় যখন দোকান বন্ধ হতে যাচ্ছে এবং আকাশে হালকা সন্ধ্যা নেমে এসেছে, পিঙ্কি চুপচাপ রাহুলের কাছে এসে বসে গেল। সে তার কপি তার কোলে রেখে বলল যে তাকে তার নামের আগে কি লিখতে হবে। এই প্রশ্ন মাসুম ছিল, কিন্তু ভেতর থেকে গভীর। স্কুলে পরের মাসে ফর্ম ভরতে হবে এবং সেখানে বাবার নাম লিখতে জরুরি। এখনও পর্যন্ত সেই কলমে খালিপন ছিল, যা দেখে প্রত্যেকবার প্রিয়ার হৃদয় একটু ভেঙে যায়। রাহুল কিছুক্ষণ চুপ রইল। সে কপির সেই খালি অংশ দেখল এবং ভেতরে একটা ঢেউ উঠল। সে জীবনে অনেক কিছু হারিয়েছে, বাবার ছায়া, বাড়ির ছাদ, নিজের নাম পর্যন্ত অজানা হয়ে গিয়েছে। আজ প্রথমবার তাকে মনে হল যে সে কারো অন্য জীবনে একটা খালি জায়গা ভরতে পারে। সে পিঙ্কির মাথায় হাত রাখল এবং শান্তস্বরে বলল যে নাম শুধু রক্তে যুক্ত হয় না, দায়িত্বে যুক্ত হয়। সেই রাতে বাড়িতে লম্বা চুপ ছিল। পিঙ্কি ঘুমিয়ে পড়েছে। প্রিয়া এবং রাহুল মুখোমুখি বসেছিল। বছরের পর বছর সংগ্রাম, টানা, অসুস্থতা, পরিশ্রম সব যেন এক জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছে। রাহুল ধীর স্বরে বলল যে যদি সমাজকে নাম চাই তাহলে সে দিতে প্রস্তুত। সে পালিয়ে আসেনি এবং এখন পালাবেও না। সে এটাও বলল যে সে কোনো এহসানের কারণে নয়, বরং নিজের মনের সত্যতার কারণে এই সিদ্ধান্ত নিতে চায়। প্রিয়ার জন্য এই মুহূর্ত সহজ ছিল না। সে জীবনে ভরসার ভঙা দেখেছে। সে জানত যে সমাজ তাড়াতাড়ি ক্ষমা করে না, কিন্তু সে এটাও দেখেছে যে অসুস্থতার সেই রাতে কে তার শিরহানে বসেছিল, কে পিঙ্কিকে খাবার খাইয়েছে, কে দোকানকে পড়তে দেয়নি।
তার ভেতরে যে ভয় ছিল সেটা ধীরে ধীরে গলে যাচ্ছিল। সে অনুভব করেছে যে একা জীবন তার বাধ্যতা ছিল, নির্বাচন নয়, এবং আজ তার সামনে এমন একটা নির্বাচন ছিল যা সম্মানে ভরা। পরের দিন রামবাবুকে সব বলা হয়েছে। তারা মনোযোগ দিয়ে শুনল, তারপর ধীরে হাসল। তারা বলল যে রিশতাকে নাম দেওয়ায় ভয় করতে হয় না, যদি নিয়াত সাফ হয়। তারা এটাও বলল যে সমাজ সেটাই মানে যা তাকে স্থির দেখায়। যদি দুজন লোক দায়িত্ব সহকারে একসাথে দাঁড়িয়ে উঠে তাহলে লোকেরা ধীরে ধীরে স্বীকার করে নেয়। কিছুদিন পর একটা সাধারণ দৃশ্য সেই গলি দেখল। কোনো ব্যান্ড বাজা নয়, কোনো বড় ঘোষণা নয়, বাস মন্দিরের আঙিনায় কিছু গোনা লোক রামবাবু সাক্ষী হিসেবে দাঁড়িয়ে এবং প্রিয়া ও রাহুল একে অন্যের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিল। এই বিয়ে দেখানোর ছিল না, এটা দায়িত্বের ছিল। পিঙ্কি সেখানে কাছে দাঁড়িয়ে হাসছিল। তাকে শায়দ পুরো কথা বোঝা যায়নি, কিন্তু তাকে এতটা বোঝা গিয়েছে যে এখন তার জীবনের খালি কলম ভরা হয়ে গিয়েছে। স্কুলের ফর্মে যখন রাহুল বাবার নামের জায়গায় নিজের নাম লিখল, তখন তার হাত কাঁপেনি। তাকে মনে হল যেন সে শুধু একটা কাগজে স্বাক্ষর করছে না, বরং তার অতীতের শূন্যতায় একটা নতুন রেখা টানছে। প্রিয়া সেই দৃশ্য দেখল এবং তার চোখ নম হয়ে গেল। এই অশ্রু ভয়ের ছিল না, এটা সন্তোষের ছিল। সন্ধ্যার সময় দোকানে সেই ধোঁয়া ওঠে, সেই চায়ের গন্ধ ছড়ায়, কিন্তু এখন তাতে আর একটা সুগন্ধ ছিল, স্থির বিশ্বাসের। পিঙ্কি পড়াই করে, রাহুল হিসাব দেখে এবং প্রিয়া চা বানাতে বানাতে কখনো কখনো দুজনকে দেখে হাসে। রাহুল এক রাতে ঘুমানোর সময় পিঙ্কির মাথায় হাত ফিরিয়ে অনুভব করল যে সে এখন কারো ভার নয়, কারো আধার। এবং প্রিয়া মনে মনে স্বীকার করে নিয়েছে যে জীবন তাকে দেরিতে সত্যি কিন্তু এমন একটা সাথী দিয়েছে যে তার সম্মানকে নিজের সম্মান মনে করে। যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমাদের জানা যায় যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয়গুলোকে ছুঁয়ে যাচ্ছে। তারপর মিলব একটা নতুন ভাবনাময় গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং আপনার রিশতাগুলোকে সময় দিন।